2011-র পর থেকে বলা চলে আক্ষরিক অর্থেই এই জেলাতে, বীরভূম জেলাতে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য। বিরোধীরা সেই অর্থে এখানে মাথা তুলতে পারেনি, গত বিধানসভা নির্বাচনেও না, গত লোকসভা নির্বাচনেও না। কিন্তু এবার বিজেপি বলছে বা বিরোধীরা বলছে পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। আমাদের সঙ্গে রয়েছেন শতাব্দী রায়। আপনি তো জেলায় ঘুরছেন, গ্রামে গ্রামে যাচ্ছেন, ওরা বলছে পরিস্থিতি আলাদা। 21-এ ওরা বলেছিল পরিস্থিতি আলাদা, কিন্তু এবারেও ওরা বলছে পরিস্থিতি আলাদা। কিন্তু এই আলাদা পরিস্থিতির সঙ্গে কিছু উপাদানও যোগ হয়েছে এইবারে। সেইটা কি মনে হচ্ছে কোনোভাবে এবার রাজনৈতিক সমীকরণে সত্যিই পার্থক্য করবে? না, দেখুন, প্রথমত হচ্ছে ওরা এই নির্বাচনটা অরাজনৈতিক নির্বাচনে পরিণত করেছে। যেভাবে ওরা যা যা সিদ্ধান্তগুলো নিচ্ছে সেগুলো, যে মানুষ ভোট দিতে গেল, কাকে ভোট দিল না, কেউ জিতলো কেউ হারলো সেটা অন্য কথা, কিন্তু যেভাবে ওরা করছে, ওদের ক্ষমতাকে অপব্যবহার করছে, সেটা মানে গ্রহণযোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে এই যে এসআইআরে যেভাবে নাম বাদ দিচ্ছে, এবং তাদেরকে তো বলছে না যে নাগরিক না, তাদেরকে এখন পাশে রাখছে এই জন্যে যাতে এই ভোটগুলো তৃণমূলের ভোট না পড়ে বা তৃণমূলের ভোট বাক্সে কমে। এবং মানুষকে যেভাবে হ্যারাস করছে, আজ পর্যন্ত আমি যদি তৃণমূলের নাও হই, আমি যদি ভাবি নাগরিক হিসেবে, সত্যি তো হ্যারাসমেন্ট করছে, এবং সেই হ্যারাস হওয়া লোকগুলো যদি ভোট দিতে পারে তাহলে নিশ্চয়ই ওদের বিরোধী ভোট দেবে, সেই তো ভোট দেওয়ার জায়গাটাই বন্ধ করে দিচ্ছে। তা আমার মনে হয় না আলটিমেটলি যেটাই হোক না কেন, যা লড়াই হোক না কেন, মমতা ব্যানার্জি এবারও জিতবে, এটা আমার বিশ্বাস। আরেকটা বলা হয় যে তৃণমূল কংগ্রেস গত 15 বছর ধরে এমন বহু ভোট তারা দিয়েছে, যেমন সল্টলেকের ঘটনাটা, আপনি রিজনাল বাবুর ঘটনাটা ভোট দিতে এসেছেন, তো হইচই হয়েছিল প্রচুর। আমি তো মানুষ ভোট দিয়ে গেছেন, তো সেই নামটাও বিপুল পরিমাণে কাটা গেছে। তো সেইটাতেও বিরোধীরা মনে করছে যে এইটাও কিন্তু অর্গানাইজড ওয়েতে তৃণমূল কংগ্রেস যে ভোটটা দিত বলে অভিযোগ করা হয়, সেটা বাস্তবতা ছিল, ওরা নামগুলো কাটেনি, এবং কেটে দেওয়ার ফলে এবার তৃণমূল কংগ্রেস বিপাকে পড়বে। না, মৃত ব্যক্তিদের নাম কাটাতে আমরা তো সমর্থন করছি যে হ্যাঁ কাটুক, যারা এই রাজ্য থেকে চলে গেছে তাদের নাম কাটুক, তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু বৈধ ভোটারের নাম যেন না কাটা হয়। চ্যাটার্জি চট্টোপাধ্যায় যেন নাম যেন কাটানো হয়, বাবা 40 বছরের বয়সে কেন বাচ্চা হয়েছে এই জন্য যেন নাম কাটানো হয়, এটা আমাদের অনুরোধ ছিল, এটা আমাদের দাবি ছিল। আর তো মৃত ব্যক্তিদের নাম রাখার দরকার নেই, এবং সেটা তো প্রমাণ হবে এই ভোট বাক্সে যদি এরপরেও তৃণমূল জেতে, এত কিছু করার পরে যে তৃণমূল জেতে, আমার অনুরোধ মোদিজি এবং শাহজিকে যে আর যেন পশ্চিমবঙ্গের দিকে ফিরে না তাকায়। এমনিতেও জিতলেও হারলেও ফিরে তাকাবে না, মানে 5 বছর ওদের কোথায় দেখা যায়, শুধু নির্বাচনের সময় আসে। তো সেটাও ওরা আর আসবে বলে আমার মনে না আসা উচিত। আপনার জেলা হচ্ছে সংখ্যালঘু ভোটার প্রচুর পরিমাণে রয়েছে এখানে, এবং এখানে আপনাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে সামনে এসছে আমজনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের, তার সঙ্গে হাত মিলিয়েছে মিম। ওদের মূল টার্গেট হচ্ছে যে সংখ্যালঘু ভোট সংগ্রহ করা ওদের ভোট বাক্সে। তো ওদের এই প্রয়াসটা কি কতটা প্রভাব বিস্তার করবে এখানে? দেখুন, মিমকে আমরা বলি যে বিজেপির বি টিম, সেটা সবাই জানে, বলে। ওয়েসি আমার পাশের সিটে বসে, ঠিক আছে। আমি ওকে এবারেও বললাম, যখন এই বাবরি মসজিদের কথা হলো, একটা ফেক একটা চেক ফেসবুকে এসেছিল যে 10 কোটি টাকা দিয়েছে। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি কি দিয়েছো? ও বললো না, 10 পয়সাও দেবো না। সে লোকটা এটা বললো আমাকে, কারণ আমার পাশে বসে বলে আমি, আমার সিট ওর পাশে। সেখানে বলেও ও এখানে এলো, এসে যাই করছে। এবারে আমি ওকে আগের বারও বলেছিলাম যে তুমি যে যাচ্ছ, তুমি কি করবে? তুমি তো মুসলিম ভোট কাটবে। মুসলিম ভোট কাটা মানে তো তুমি তো হিন্দু ভোট পাবে না। মুসলিম ভোট কাটা মানে তুমি তৃণমূলের বিরোধিতা করছো, তৃণমূলকে হারাতে চাইছো। তার মানে তৃণমূলকে হারাতে চাইছো মানে বিজেপিকে জেতাতে চাইছো। তাহলে এরপরে আর বি টিম প্রমাণের কি বাকি আছে? এবং সেটাই ও করছে। এবং আপনি বলছেন এই যে হুমায়ুন কবির, ও কি ওর নিজের দল করছে? ও কি বিজেপির টিম নয়? বিজেপির এমপিরা আমাদের ওখানে হেসে হেসে বলছে, আমাদেরকে বলে যে আরে আমাদের তো কোনো ব্যাপার নয়, আমরা তো খালি টাকা সাপ্লাই করব হুমায়ুনকে, আমাদের খালি মুসলিম ভোট কাটার জন্য আমরা রয়েছি, ঠিক এই শব্দ বলছে ওরা। এবং এই যে মানে মানুষের বোঝা উচিত যে হুমায়ুন জেতা মানে কিন্তু বিজেপিকে সমর্থন করা। দ্বিতীয়ত যে মসজিদটা কতটা সত্যি আছে, কতটা
মসজিদ করতেই পারে, মন্দির করতেই পারে। তার মধ্যে বাবরি নামটা জুড়ে দেওয়া মানে কি এটা মানে স্পেসিফিক্যালি কিছু মানুষকে আঘাত করা, কিছু মানুষকে উত্তেজিত করা, সেটা মনে হচ্ছে না। তো সেই জন্যে আমার মনে হয় যে যারা এই ভোটে বিভ্রান্ত হয়ে যদি ভাবে যে মুসলিম ক্যান্ডিডেট বা মুসলিমদের মিম বা হুমায়ুনকে দলকে ভোট দেওয়া মানে সেটা কিন্তু ঘুরিয়ে ফিরে বিজেপিকেই সাপোর্ট করা। আরেকটা বিষয় হচ্ছে আপনার এর আগের বার যখন আমি আপনাকে লোকসভা ভোটের সময় জিজ্ঞাসা করেছিলাম যে অনুব্রত মণ্ডলের ভূমিকা নিয়ে, তখন আপনি বলেছিলেন আমাদের জেলাতে ব্যক্তির কোনো ভূমিকা সে অর্থে নেই, এখানে আমাদের সংগঠন তেল জল খাওয়া মেশিনের মতো চলে, ছন্দবদ্ধ একটা বিষয়, সুতরাং সংগঠন আছে, আমরা জিতবো। তো এই বছর কি আপনার তাই মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডল কিন্তু অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন, তিনি একটা সময় পার্টির মুখ ছিলেন, এখানে কি সংগঠনটাই ফ্যাক্টর হবে? না, কিন্তু সেই সময় আমি যখন এটা বলেও থাকি, আমার মনে নেই, কিন্তু বললে এটার সঙ্গে এটা অ্যাডও করেছিলাম যে অনুব্রত মণ্ডলের কিন্তু সংগঠনের মাথা কিন্তু অনুব্রত মণ্ডল, এবং সেই সংগঠনটা ও কিন্তু করেছে এবং এখনো পর্যন্ত সেই সংগঠনের মানুষগুলো চলছে। কিন্তু অনুব্রত মণ্ডল এবার হয়তো গুটিয়ে আছে কি ভোট করছে সেটা সময় বলবে। কিন্তু আমার ধারণা যে মানে হয় না যে একটা লোক, এতগুলো লোক তো যদি কর্মী তৈরি করতে পারে, সে হয়তো আগের মতো রাস্তায় না বেরোলেও হয়তো সংগঠনটা সেভাবে চালাতে পারে বা ভোটটা করবে বা করছে। দল মমতা ব্যানার্জির জন্যে দল জিতবে এবং সংগঠন তো নিশ্চয়ই তার সঙ্গে। সংগঠন ছাড়া, কর্মী ছাড়া কোনো দল জিততে পারে না। কোনো ইন্ডিভিজুয়াল, কোনো সেলিব্রিটি এরম নেই বা কোনো রাজনীতিবিদ এরম নেই যে সংগঠন ছাড়া জিততে পারে। তো সেই সংগঠনটা তো ইম্পর্ট্যান্ট এবং বীরভূমের ক্ষেত্রেও সংগঠনটা আরও মজবুত করে এইবারে ভোট হবে। আপনার জেলায় এত গোষ্ঠী কোন্দলের খবর আসে কেন? এই যেখানে যাচ্ছেন আপনাকেও ক্ষোভের মুখে পড়তে হয় দলীয় কর্মীদের, কাজল শেখের সঙ্গে অনুব্রতর লড়াইয়ের কথা শোনা যায়। না, আমাকে ক্ষোভের মুখে পড়তে হয় সেটা নয়, কিন্তু আমি সামনে থাকলে ওরা ক্ষোভগুলো আমাকে জানায় যে এটা হচ্ছে এটা হচ্ছে। এটার সঙ্গে আমাকে যেমন সেদিন গিয়ে বললো যে আমি মিটিং ছেড়ে চলে গেছি, না, ফুল খবর, আমি মিটিং শেষ করেছি। তারপর যারা দেখুন, এক তো হচ্ছে এটা মনে হয় বামপন্থীদের জায়গা যেখানে গোষ্ঠী থাকে, এবং গোষ্ঠী থাকলেও আলটিমেটলি তারা ইলেকশনের সময় ইলেকশনটা করে, এটা একটা ব্যাপার। আর যদি যেমন লাস্ট দিনে ঘটা, যদি দলে থেকে কেউ বিরোধীদের জন্য ভোট করে তো বিদ্রোহ তো হবেই। এবং যে মানুষগুলো জেনুইনলি দলকে ভালোবাসে আর যে মানুষগুলো সামনে এসে ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়ে, মিটিংয়ে একটা দাঁড়িয়ে ছবি তুলে চলে যায় আর পাশ থেকে পেছন থেকে অন্য দলের জন্য ভোট করতে বলে, তো সেইগুলোকে সহ্য করা তো সত্যিই সম্ভব নয়। তার ফলে যে মানুষগুলো ওদের এগেনস্টে আঙুল তুলছে তারা তো ঠিক, তারা তো দলের প্রতি আবেগে ভাসে। যে মানুষগুলো বেইমানি করে তাদেরকে তো চিহ্নিত করা খুব দরকার দলের। শেষ দুটো প্রশ্ন, প্রথম সেটা হচ্ছে যে লাস্ট 15 ইয়ার্স তৃণমূল কংগ্রেস পাওয়ারে আসার পরে এই জেলার জন্য এমন কি করেছে যেটা মানুষকে কাছে বড় মুখে আপনি বলতে পারেন যেটা আমরা করেছি, ভোটটা দাও? ভাতা বাদ দিয়ে, রাজ্য সরকারের রাস্তা হয়েছে, ভাতা রাস্তা নয়, জল হয়েছে স্কুলগুলোতে। আমি এমপি ল্যাড থেকে কত জায়গায় স্কুলে ডেভেলপ করেছি। আমি আমার এলাকা থেকে কিছু কিছু জায়গায় ব্রিজ হয়েছে, কিছু কিছু জায়গায় যদি বলেন মন্দির মসজিদ কি কাজের মধ্যে, তো মানুষের ডিমান্ড যদি থাকে সেগুলো হয়েছে। তারাপীঠের টিআর দিয়ে থেকে এত ডেভেলপমেন্ট, টিআর দিয়ে তারাপীঠ মন্দির তো একটা বিখ্যাত, সেখান থেকে সেখানে রাস্তা, সেখানে আলো। আমি কত জায়গায় হাইমাস লাইট দিয়েছি। তো এগুলোই তো নির্বাচনের কারণ এবং এগুলোই তো একটা এমএলএ এমপিকে ভোট দেওয়ার কারণ, একটা সরকারকে ভোট দেওয়ার কারণ। আপনি যদি বলেন যে 100 ভাগের 100 ভাগ করেছেন, সেটা কেউ পারে না। যারা এই তর্কে আসে তাদেরকে বলবো ক্ষমতায় থেকে, মানে ধরুন আপনি যদি আজকে বলেন যে আপনি করলেন না, আমি তো করে দিতাম না, আমি আপনার সঙ্গে তর্কে যাব না। কার সঙ্গে তর্কে যাব? আর একজন এমপির সঙ্গে যাব। এই জন্যে আপনাকে ছোট করে বা আপনাকে অসম্মান করে না, এই জন্য যাবো যে সে জানে কোন পরিস্থিতিতে কাজ হয়, কিভাবে কাজ করতে হয়, কতটা কাজ করা যায়, কতটা করা যায় না। তো সেই তর্কে যেতে গেলে খালি যারা অ্যানালিসিস করে তাদের সঙ্গে তর্কে গিয়ে লাভ নেই, যারা চ্যানেলে বসে তাদের সঙ্গে তর্কে গিয়ে লাভ নেই, যারা সাধারণ মানুষ যারা বলছে এটা কি করে হয় না, এটা তো আমি হলে যে আমরা ক্রিকেট খেলে দেখি না,
দ্রাবিড় এরম খেললো, বিরাট প্রথম ক্যাচটা মিস করলো, আমি হলে এই করতাম। এই মানুষদের সঙ্গে তর্ক করে লাভ নেই। যারা প্রপার জায়গা জানে তাদের সঙ্গে তর্কে বা আলোচনায় আসা যেতে পারে। আমার শেষ প্রশ্ন, এই জেলায় ঘুরলে জানা যায় যে রাস্তাঘাট নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে, বর্ষাকালে জল জমার সমস্যা রয়েছে, স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে অভিযোগ রয়েছে, পাবলিক লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে, কোনো কর্মী নেই, সরকারি কর্মচারীদের রিক্রুটমেন্ট বন্ধ হয়ে গেছে, কর্মসংস্থানের জায়গা নেই, এখানে কোনো শিল্প সংস্থান নেই, মানুষের কর্মসংস্থান, পরিযায়ী হয়ে যাচ্ছে শ্রমিক, এখান থেকে প্রচুর পরিমাণে শ্রমিক পরিযায়ী হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা কিছু নেই, বেহাল দশা, রামপুরহাট মেডিকেল কলেজের বেহাল দশা। এই যে মানুষের এত অভিযোগের মুখে দাঁড়িয়ে তারপরে মনে হয় আপনার যে কোথাও তৃণমূল অ্যাডভান্টেজ রয়েছে, অগ্রগতির জায়গায় রয়েছে? রামপুরহাট মেডিকেল কলেজে দেখেছেন, রামপুরহাটে এখন যে তৈরি হচ্ছে নতুনটা দেখেছেন কি বিশাল সাইজ। আর পরিযায়ী শ্রমিকের সংখ্যা এ রাজ্যে কত আছে সেটা দেখেছেন? আপনারা বলছেন যাচ্ছে, আসছে কত? তার মানে সে কাজগুলো এখানে আসছে। শুধু আমরা যাওয়াটা মানে আমাদের যে কোনো একজন ক্ষমতায় থাকলে, দেখুন একটা সরকার ক্ষমতায় থাকলে 10 বছর, 15 বছর, 35 বছর, তখন তার সম্বন্ধে মানুষের অভিযোগ থাকেই, কারণ প্রচুর কিছু চাহিদা মেটে না, সব মেটানো সম্ভব হয় না। কিন্তু কতটা মিটেছে সেই সংখ্যা যদি দেখা যায়, বা কি কত মানুষ খুশি আছে সে সংখ্যা যদি দেখা দেয়, সেটা আমাদের 4 তারিখে নির্বাচন বলবে এবং 7 তারিখে গণনা বলবে যে মানুষ এখনও ভালোবাসছে কিনা, মানুষ এখনও তৃণমূলকে ভরসা করছে কিনা, মানুষ এখনও মমতা ব্যানার্জির প্রতি আস্থা রাখছে কিনা, সেটা 4 তারিখে উত্তর দেবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম শতাব্দীর সঙ্গে, এবং তিনি যেটাতে আত্মবিশ্বাসী সেটা হচ্ছে এটাই যে অভাব অভিযোগ তো বিস্তর আছে, কিন্তু মানুষ খুশি, এটাই তাদের এগিয়ে নিয়ে যাওয়ার পাথেয়। সুতরাং আগামী নির্বাচনে এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া বাকি যে দলগুলো রয়েছে, অতীতের নির্বাচনে তারা তেমনভাবে সাফল্য দেখাতে পারেনি, ফলে আগামী নির্বাচনেও তারা সাফল্য দেখাতে পারবে না বলেই মনে করছেন তিনি। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।